সারা দেশে পিএসসি পরীক্ষার পাশের হার ৯৮.৫২ ও জেএসসিতে ৯২.৩৩%। বই উৎসবের উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী। পৌর নির্বাচনে অংশ নেওয়ায় বেগম জিয়াকে সাধুবাদ প্রধানমন্ত্রীর। বললেন, এ কারণেই সারা দেশে স্কুলগুলোতে নির্বিঘ্নে পৌঁছানো গেছে নতুন বই। পৌর নির্বাচনের ফলাফল প্রত্যাখ্যান করে নির্বাচন কমিশনারদের পদত্যাগের দাবি বিএনপির। সাংবিধানিক দায়িত্ব পালনে ইসি ব্যর্থ হয়েছে বলে মন্তব্য। পৌর নির্বাচনে বিএনপির অংশগ্রহণ দেশের রাজনৈতিক হিসাব নিকাশে ভূমিকা রাখবে, ইতিবাচক হিসেবে দেখবেন বিদেশি সমালোচকরাও, অভিমত বিশ্লেষকদের। এবং ব্লগার রাজীব হত্যা মামলার রায় ঘোষণা আজ। অভিযোগ প্রমাণ হয়েছে, দাবি রাষ্ট্রপক্ষের আইনজীবী। সময় সংবাদের সঙ্গে আছি আমি শাফিন জাহিদ। দর্শক, রাজধানীর ধানমন্ডিতে আওয়ামী লীগের সভাপতির কার্যালয়ে নির্বাচন পরবর্তী বিষয়ে ব্রিফ করছেন দলের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুবুল আলম হানিফ। আমরা সরাসরি চলে যাচ্ছি সেখানে। রাষ্ট্রীয় ক্ষমতায় থাকতে দেশের জনগণের জন্য, দেশের জন্য কোনো উন্নয়নমূলক কর্মকাণ্ড তারা দৃশ্যমান করতে পারে নাই, সেটা দেখাতে পারে নাই। ওরা বিএনপি ক্ষমতায় থাকতে সরকারের মধ্যে সরকার সৃষ্টি করে, হাওয়া সৃষ্টি করে বেগম খালেদা জিয়ার পুত্রদের দিয়ে সীমাহীন দুর্নীতি এবং সন্ত্রাসী কর্মকাণ্ড করার কারণে জনগণ তাদের প্রতি শুরু থেকে ক্ষুব্ধ ছিল। দ্বিতীয় আরেকটি কারণ, যে বিরোধী দলে থাকা অবস্থায় বিএনপি কিন্তু তাদের অতীতের সেই সন্ত্রাসী নাশমূলক কর্মকাণ্ড থেকে বেরিয়ে আসতে ব্যর্থ হয়েছে। বিরোধী দলে থাকার পরও বিএনপি যুদ্ধ অপরাধের পক্ষ নিয়ে তাদের রক্ষার জন্য তারা সারা দেশে সন্ত্রাস নাশমূলক কর্মকাণ্ড করেছে জামাতকে সঙ্গে নিয়ে, যুদ্ধ অপরাধের সঙ্গে নিয়ে, যেটা জনগণ সহজভাবে নেয় নাই, ভালোভাবে গ্রহণ করতে পারে নাই। তার এরপরে 2014 সালে 10ম জাতীয় সংসদ নির্বাচনে বিএনপি অংশ না নিয়ে বরং সেই নির্বাচনকে বাধাগ্রস্ত করে জনগণের ভোটাধিকার হরণ করার জন্য সারা দেশে প্রায় 500টি কেন্দ্র আগুন দিয়ে পুড়িয়ে দিয়ে এবং শত শত মানুষের উপর হামলা করে 142 জন মানুষকে হত্যা করেছিল ওই সময়। এটাকে জনগণ খুব ভালো চোখে দেখে নাই। জনগণের উপর আক্রমণ করে তাদের ভোটাধিকার হরণ করেছিল বিএনপি, যেটা জনগণ পছন্দ করে নাই। চতুর্থ কারণে আসছে যে 10ম জাতীয় সংসদের নির্বাচনের বর্ষপূর্তি উপলক্ষে বেগম খালেদা জিয়া উনি তার সেই তথাকথিত অবরোধের নাম করে 90 দিন জনগণের উপর যে সন্ত্রাস চালিয়েছিলেন, পেট্রোল বোমার সন্ত্রাস, যেখানে হাজার হাজার গাড়ি ঘোড়া আগুন দিয়ে পুড়িয়ে ধ্বংস করা এবং হাজার হাজার মানুষকে অগ্নিদগ্ধ করে এবং যার মধ্যে 147 জন নিরীহ নিরপরাধ মানুষকে প্রাণ দিতে হয়েছিল, এটা জনগণ ভালোভাবে নেয় নাই। সর্বশেষ বিএনপির এই সমস্ত কর্মকাণ্ডের পাশাপাশি বেগম খালেদা জিয়া এই বিজয়ের মাসে, আজকে স্বাধীনতার 44 বছর পরে বিজয়ের মাসে উনি মুক্তিযুদ্ধকে নিয়ে, আমাদের শহীদদের সংখ্যা নিয়ে যে বিতর্কমূলক মন্তব্য করেছেন, বক্তব্য রেখেছেন, এটা জনগণ কখনো ভালো মতো নিতে পারে নাই। বেগম খালেদা জিয়ার মুক্তিযুদ্ধের চেতনা নিয়ে কটাক্ষ করে কথা বলে নিজেকে একজন পাকিস্তানি হিসেবে জনগণের কাছে প্রতিষ্ঠিত করেছেন। সাধারণ জনগণ এই পাকিস্তানি বেগম খালেদা জিয়ার নেতৃত্বে বাংলাদেশের আর কোনো দেখতে চায় না। সেই কারণেই জনগণ আজকে মুক্তিযুদ্ধের চেতনা বিরোধী, আজকে শহীদদের সংখ্যা নিয়ে কটাক্ষ করা, শহীদ বুদ্ধিজীবীদের নিয়ে কটাক্ষ করা, এই পাকিস্তানি বেগম খালেদা জিয়াকে প্রত্যাখ্যান করেছে আবারও তাদের এই নির্বাচনের মাধ্যমে। আমার প্রিয় সাংবাদিক বন্ধুগণ, এই নির্বাচন, আমরা আগেও বলেছি, এই নির্বাচনে দুই একটি ছোটখাটো বিচ্ছিন্ন ঘটনা ঘটেছে, যেটা আমাদের এই দেশের, যদি আমরা 50 বছরের যদি রাজনীতির ইতিহাস দেখি বা নির্বাচন ইতিহাস দেখি, এরকম ঘটনা প্রতিটা নির্বাচনের সময় এর চেয়ে অনেক বেশি পরিমাণ দেখা গিয়েছে। আমরা দর্শক, ধানমন্ডিতে নির্বাচন পরবর্তী বিষয়ে ব্রিফ করছিলেন দলের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুবুল আলম হানিফ। আমরা এতক্ষণ ছিলাম সেখানে। প্রাথমিক শিক্ষা সমাপনী, পিইসি, জুনিয়র স্কুল সার্টিফিকেট পরীক্ষা, জেএসসি এবং সমমানের ইবতেদায়ী শিক্ষা সমাপনী ও জুনিয়র দাখিল সার্টিফিকেট জেডিসি পরীক্ষার ফল প্রধানমন্ত্রী শেখ হাসিনার কাছে হস্তান্তর করা হয়। বেলা 10টায় প্রধানমন্ত্রীর কাছে ফল তুলে দেওয়া হয়। প্রথমে গণভবনে প্রধানমন্ত্রী শেখ হাসিনার কাছে জেএসসি জেডিসি পরীক্ষার ফল হস্তান্তর করেন শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ। এরপরই মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড সহ মাদ্রাসা শিক্ষা বোর্ডের চেয়ারম্যানরা প্রধানমন্ত্রীর কাছে ফল তুলে দেন।
পরে প্রধানমন্ত্রীর কাছে প্রাথমিক শিক্ষা সমাপনী পরীক্ষার ফল তুলে দেন প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রী মোস্তাফিজুর রহমান। এরপর প্রধানমন্ত্রী বই উৎসব 2016 এর উদ্বোধন করেন। পরে বক্তব্যে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেন, শিক্ষা খাতের উন্নয়নে বর্তমান সরকার নানা পদক্ষেপ নিয়েছে। পৌর নির্বাচনে অংশ নেওয়ায় বিএনপি নেত্রীকে সাধুবাদ জানিয়ে প্রধানমন্ত্রী বলেন, এ কারণেই বিভিন্ন স্কুলে নির্বিঘ্নে নতুন বই পৌঁছে দেওয়া সম্ভব হয়েছে। আমাদের ছাত্রছাত্রী অনেক মেধাবী, তাদের জন্য একটা উপযুক্ত পরিবেশ তৈরি করে দেওয়া, এটাই হচ্ছে আমাদের লক্ষ্য। একটা জিনিস আপনারা চিন্তা করেন যে আজকে বাবা মাকে বছরের শেষে যখন ছেলে মেয়েদের স্কুলে ভর্তি, তারপর বই কেনা, নানা ধরনের খরচ করতে হয়, এটাও তাদের উপরে একটা বোঝা। সেই বোঝার দায়িত্বটা, ভারটা কিন্তু আমরা নিয়ে নিয়েছি। কেউ যেন দরিদ্রের কারণে পড়াশোনার থেকে ছুটে না যায়, তারা যেন পড়াশোনা করতে পারে, সেই ব্যবস্থা আমরা নিচ্ছি। 506টা স্পটে বই সুষ্ঠুভাবে পৌঁছে গেছে ওই ধরনের একটা ঝামেলার মধ্যে। তো সে তুলনায় এবারের অবস্থা তো অনেক ভালো, অন্তত নির্বাচন হওয়ার কারণে আর জ্বালাপোড়াতে না যে বিএনপি যে নির্বাচনের দিকে এসেছে, নির্বাচনমুখী হয়েছে, এটাই তাদেরকে আমি সাধুবাদ জানাই যে অন্তত এটুকু সচেতনতা তাদের সৃষ্টি হয়েছে যে আমাদের ছেলেমেয়েদের ভবিষ্যৎগুলি নষ্ট করার চেষ্টা করে নাই। এদিকে পিইসি ও জেএসসির পরীক্ষার ফল প্রকাশের খবর শুনে উল্লাসে ফেটে পড়ে বিভিন্ন স্কুলের শিক্ষার্থীরা। সকাল 10টায় প্রধানমন্ত্রীর কাছে ফলাফল হস্তান্তরের পর ব্যক্তিগতভাবে অনেক প্রতিষ্ঠানের শিক্ষার্থী তাদের রেজাল্ট জানতে পারে। আর এতেই আনন্দে উল্লাস করেন রাজধানীর বিভিন্ন স্কুলের শিক্ষার্থীরা। এ সময় গান গেয়ে আনন্দ উৎসব করে তারা। এর আগে সকাল থেকেই শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে আসতে শুরু করে শিক্ষার্থীরা। সারা দেশে প্রাথমিক শিক্ষা সমাপনী পিইসি পরীক্ষার পাশের হার 98.52। অন্যদিকে জুনিয়র স্কুল সার্টিফিকেট জেএসসি পরীক্ষায় পাশ করেছে 92.33%। দেশের স্কুলগুলোতে অধীর আগ্রহে ফলাফলের জন্য অপেক্ষা করছেন পরীক্ষার্থীরা। এই মুহূর্তে রাজধানীর বেইলি রোডে ভিকারুন্নিসা নূন স্কুল অ্যান্ড কলেজে আছেন রিপোর্টার তারেকুজ্জামান শিমুল এবং রাজধানীর মতিঝিল আইডিয়াল স্কুল অ্যান্ড কলেজে আছেন রিপোর্টার তানিন মেহেদি। আমরা সরাসরি চলে যাচ্ছি তাদের কাছে। প্রথমেই যাচ্ছি শিমুলের কাছে। শিমুল। ধন্যবাদ শাফিন। আপনি জানেন যে বাংলাদেশে যে সকল পাবলিক পরীক্ষা, বড় বড় পাবলিক পরীক্ষাগুলো হয়, তার মধ্যে অন্যতম হচ্ছে সাম্প্রতিক সময়ে যে সংযোজন জেএসসি এবং পিএসই পরীক্ষা। সেই সংযোজনের কিন্তু গত বছর থেকে আমরা দেখছি যে দুটি পরীক্ষার ফলাফল একই সাথে দেওয়া হচ্ছে। তো সেই হিসাবে আপনি জানেন যে এবছর পরীক্ষার্থীর সংখ্যা প্রায় 1.5 কোটি। তো এই বিশাল সংখ্যার যারা পরীক্ষার্থী এবং যাদের আগামী ভবিষ্যৎ উজ্জ্বল করার জন্য যেই প্রস্তুতি নেওয়া দরকার, সে ধরনের প্রস্তুতি তারা কিন্তু শুরু থেকে নিতে শুরু করেছেন। কিন্তু ফলাফল প্রকাশের আগে আমরা যেমনটি দেখে থাকি যে আসলে কিছু আনুষ্ঠানিকতা থাকে। সেই আনুষ্ঠানিকতার অংশ হিসেবে সকালে আমরা দেখেছি 10টার সময় শিক্ষা মন্ত্রণালয়ের কাছ থেকে প্রধানমন্ত্রীর কাছে হস্তান্তর করা হয়েছে ফলাফল, প্রধানমন্ত্রীকে জানানো হয়েছে। কিন্তু তারপরও আরও কিছু আনুষ্ঠানিকতা থাকে, যেমন বিদ্যালয়গুলোতে থেকে কোনো ফলাফল প্রকাশের আগ পর্যন্ত সেগুলো সচিবালয় থেকে কিংবা স্ব মন্ত্রণালয় থেকে হয়তো সেগুলো প্রকাশ করা হয়। যেমন আজকে যে 4টি ফলাফল দেওয়া হবে, মাদ্রাসা এবং সাধারণ যেসব শিক্ষা আছে তার সবকিছু মিলিয়ে, তো সেই 4টি শিক্ষা ব্যবস্থায় কিন্তু আমরা যতটুকু জানতে পেরেছি যে দুপুর 12টার কিছুক্ষণ পরে, অর্থাৎ ইতিমধ্যে 12টা বেজেই গেছে, তো কিছুক্ষণ পরে হয়তো এটি শিক্ষা, প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয় এবং তারপরে শিক্ষামন্ত্রী নিজেই এই বিষয়ে আনুষ্ঠানিকভাবে ব্রিফিং করবেন। তো আমাদের কাছে যেমনটি খবর এসেছে যে শিক্ষামন্ত্রী হয়তো একটার পরে ব্রিফিং করবেন, তো তার আগেই প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয় থেকে ফলাফল প্রকাশের পর বিদ্যালয়গুলো থেকে ফলাফল প্রকাশ করা হবে। ইতিমধ্যে আমরা জানতে পেরেছি যে আমি যেই বিদ্যালয়টিতে আছি তার প্রধান শিক্ষক তিনি আমাদেরকে জানিয়েছেন তাদের কাছে ইতিমধ্যে ফলাফল এসে পৌঁছেছে, কিন্তু তারা এখনই ফলাফলটি তারা দেখেননি এবং তারা বলছেন তারা মন্ত্রণালয়ের অনুমতি পাওয়ার পর তারা হয়তো এই ফলাফলটি প্রকাশ করবেন। তো আপনি দেখতে পাচ্ছেন যে ফলাফল প্রকাশ না করলেও ইতিমধ্যে কিন্তু যারা পরীক্ষার্থী এবং তাদের অভিভাবক
তারা কিন্তু এই স্কুলের মাঠে কিন্তু ভিড় করেছেন এবং তারা দেখতে পাচ্ছেন যে চারপাশে বিশেষ করে অভিভাবকরা খুবই উদ্বিগ্নের সাথে এখানে অপেক্ষা করছেন এবং যারা পিএসসির যারা শিক্ষার্থী আছে যে স্বভাবতই তাদের অধিকাংশের বয়স কম, তারপরও যেমনটি কয়েকজনের সাথে আমরা কথা বলেছিলাম তাদের মধ্যে কিন্তু ঠিক সেইভাবে উত্তেজনা কাজ করছে না। তাছাড়া আরেকটি বিষয় হচ্ছে যে এই জেএসসি কিংবা পিএসসি পরীক্ষাটা এখনো পর্যন্ত বাংলাদেশে যেহেতু নতুন সংযোজন, সেক্ষেত্রে এসএসসি কিংবা এইচএসসি যে গুরুত্ব বহন করে সেই গুরুত্বটা কিন্তু এখনো পর্যন্ত এখানে এমনভাবে কিন্তু গুরুত্ব দেওয়া হয়নি। তারপরও অভিভাবকরা মনে করছেন যে শিক্ষার এই নতুন সংযোজন এটি আসলে পরীক্ষার্থীদের যে আদর্শ একটি ভবিষ্যৎ গড়ার ক্ষেত্রে এটি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে। বিশেষ করে এসএসসি পরীক্ষার আগে তারা যে পাবলিক পরীক্ষাগুলো ফেস করছে এবং তার ফলে তার যে অভিজ্ঞতা হচ্ছে সেই অভিজ্ঞতাটি তারা অবশ্যই কাজে লাগাতে পারবে এবং তার ফলে পরবর্তীতে তাদের ভবিষ্যৎ জীবনে উচ্চশিক্ষা গ্রহণের ক্ষেত্রে আরও অধিকতর কাজে আসবে বলে মনে করছে। তো এখনো পর্যন্ত ফলাফল প্রকাশ করা হয়নি, আমরা আশা করছি 12:30 কিংবা 1টার মধ্যে আপনাদেরকে ফলাফল জানাতে পারবো এই বিদ্যালয়ের। তবে যে বিষয়টি আমরা জানতে পেরেছি যে আসলে ঢাকা বোর্ডে এবার যারা পরীক্ষার্থী ছিল পিএসসি তারা প্রায় 98% এবং অন্যান্য বোর্ডেও প্রায় কাছাকাছি সময়ের শিক্ষার্থী এবার পাশ করেছেন। তো আরেকটি বিষয় আপনাকে জানাতে চাই যে আমি যে বিদ্যালয়টি আছি সেখানকার অবস্থা তো এখানে জানালাম, আর আমাদের আরেকজন সহকর্মী আছেন রাজধানীর মতিঝিল আইডিয়াল স্কুল অ্যান্ড কলেজে, সেখানে আছেন তানিম মেহেদি। তো শাফিন, সরাসরি তানিম মেহেদির কাছে যাব তার বিদ্যালয়ের খবর কি অবস্থা এবং সেটি জানার জন্য। শাফিন। ধন্যবাদ শিমুল। মতিঝিল মডেল স্কুল অ্যান্ড কলেজের শিক্ষার্থীরা কিন্তু অপেক্ষা করছে জেএসসি পরীক্ষার্থী যারা রয়েছেন কখন ফল প্রকাশ করা হবে। যদিও আনুষ্ঠানিকভাবে মাননীয় প্রধানমন্ত্রীর কাছে শিক্ষামন্ত্রী এবং শিক্ষা বোর্ডের কর্মকর্তারা কিন্তু আনুষ্ঠানিকভাবে ফল প্রধানমন্ত্রীর হাতে তুলে দিয়েছেন, কিন্তু তারপরেও স্কুলগুলোতে যারা রয়েছেন শিক্ষার্থী তাদের কাছে কিন্তু এখনো পর্যন্ত ফল এসে পৌঁছায়নি। যেই কারণে মতিঝিল মডেল স্কুল অ্যান্ড কলেজের সামনে আসলে ফল প্রত্যাশীদের যে ভিড় আপনি দেখতে পাচ্ছেন সেই ভিড়টি রয়েছে এবং বিশেষ করে মূলত স্কুলের সামনের যে মূল ফটকটি রয়েছে ফটকের সামনে সবাই অপেক্ষা করছে আসলে কখন নাগাদ ফল প্রকাশ করা হবে এবং সেই মুহূর্তটির জন্য তারা অপেক্ষা করছে এবং সেই মুহূর্তটিতে ফল প্রকাশ করার পরে হয়তো দেখা যাবে যে অনেকে উচ্ছ্বাস করছেন, আনন্দ করছেন। তবে আমরা দেখেছি যে স্কুল কর্তৃপক্ষের সাথে কথা বলে 1044 জন ছাত্র জেএসসি পরীক্ষায় অংশ নিয়েছে মতিঝিল মডেল স্কুল অ্যান্ড কলেজ থেকে এবং 580 জন ছাত্রী অংশ নিয়েছে এই পরীক্ষায় জেএসসি পরীক্ষায়, অর্থাৎ প্রায় 1600-র বেশি শিক্ষার্থী জেএসসি পরীক্ষায় অংশ নিয়েছে। তবে স্কুল কর্তৃপক্ষ যেটা আশা করছেন যে আসন্ন যে আজকে যে ফল প্রকাশ করা হয়েছে এবং কিছুক্ষণের মধ্যেই স্কুলের পক্ষ থেকে আনুষ্ঠানিকভাবে নোটিশ বোর্ডে টাঙিয়ে দেওয়া হবে ফলাফল। তো সেই তারপরে হয়তো বা দেখা যাবে যে কতজন যে BF5 পেয়েছে কিংবা কতজন উত্তীর্ণ হয়েছে সেই বিষয়টির জন্য আসলে আমাদেরকে আরও কিছু সময় অপেক্ষা করা লাগবে এমনটি জানিয়েছে স্কুল কর্তৃপক্ষ। শাফিন, আরেকটি বিষয় জানিয়ে রাখছি, আজকে যেহেতু বছরের শেষ দিন এবং শেষ কর্মদিবস, সে কারণে কিন্তু আমরা দেখেছি যে ফল প্রত্যাশী যেসব শিক্ষার্থী রয়েছে শিক্ষার্থীদের সাথে কিন্তু তাদের অভিভাবকরাও এখানে ভিড় জমিয়েছেন। তাদের কাঙ্ক্ষিত সন্তান কিংবা তাদের কারো ভাই বোনের যে কি ফলাফল হয় সেই ফলাফলটি তারা জানার জন্য আসলে অপেক্ষা করছেন। যদিও জেএসসি এবং জেডিসি এবং পিসির ফল আজকে প্রকাশ করা হয়েছে, এর আগে অন্যান্য যে শ্রেণীর যে পরীক্ষার ফল সেগুলো প্রকাশ করার পরে সব শেষ আজকে ফল প্রকাশ করা হলো আনুষ্ঠানিকভাবে যে জেএসসি এবং জেডিসি যে পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে সেই পরীক্ষার ফল। অর্থাৎ এই এখন আসলে সেই অপেক্ষার প্রহর গুনছেন যারা এখানে অপেক্ষমানে এসেছেন শিক্ষার্থী কিংবা তাদের অভিভাবক যারা রয়েছেন সেই কাঙ্ক্ষিত মুহূর্তটির জন্য, যেই মুহূর্তটিতে নোটিশ বোর্ডে ফলাফল টাঙিয়ে দেওয়া হবে এবং এরপরে মূলত আসলে খুদে যে শিক্ষার্থীদের রয়েছেন খুদে শিক্ষার্থীদের উল্লাস আনন্দ, যদিও কেউ খারাপ করে থাকে তাদেরকে আসলে সামনের বছরগুলোতে ভালো কোনো ফলাফল করার জন্য তাদেরকে অপেক্ষা করতে হবে। তো শপিন, এখনকার মতো এই ছিল আমার কাছে থাকা সবশেষ খবর। শপিন। দর্শক, রাজধানীর 2টি বিদ্যালয় থেকে পিসি এবং জেএসসি পরীক্ষার ফলাফলের সর্বশেষ খবর জানাচ্ছিলেন আমাদের রিপোর্টার তারিকুজ্জামান শিমুল এবং তানিম মেহেদি। পৌর নির্বাচনের ফলাফল প্রত্যাখ্যান করে নির্বাচন কমিশনারদের পদত্যাগ দাবি করেছে বিএনপি। সাংবিধানিক দায়িত্ব পালনে ইসি ব্যর্থ হয়েছে বলে মন্তব্য করে দলটির ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, বর্তমান সরকার এবং নির্বাচন কমিশনের অধীনে কোনো সুষ্ঠু নির্বাচন সম্ভব নয়। সকালে বিএনপি চেয়ারপারসনের গুলশান কার্যালয়ে ব্রিফিংয়ে তিনি এ দাবি জানান। নির্বাচন কমিশন তাদের সাংবিধানিক দায়িত্ব পালনে ব্যর্থ হয়েছে। বিএনপি ও 20 দলীয় জোট এই কারণে গতকাল অনুষ্ঠিত পৌর নির্বাচন 2015-র ফলাফল প্রত্যাখ্যান করছে। বর্তমান সরকারের অগণতান্ত্রিক ফ্যাসিবাদী আচরণ, নির্বাচন কমিশনের সাংবিধানিক দায়িত্ব পালনের ব্যর্থতা একথাই প্রমাণ করেছে যে এই সরকার এবং নির্বাচন কমিশনের অধীনে কোনো নির্বাচনই গ্রহণযোগ্য
অবাধ ও সুষ্ঠু হতে পারে না। একই সঙ্গে জনগণের আশা আকাঙ্ক্ষার সঙ্গে প্রতারণা করা এবং সাংবিধানিক দায়িত্ব পালনে ব্যর্থতার জন্য নির্বাচন কমিশন ও সরকারের পদত্যাগ দাবি করছে। পৌর নির্বাচনে অংশ নিয়ে বিএনপি নির্বাচনের পথে যে যাত্রা শুরু করেছে দলটির অস্তিত্ব টিকিয়ে রাখার স্বার্থেই তা অব্যাহত রাখবে বলে আশা প্রকাশ করছেন খাদ্যমন্ত্রী অ্যাডভোকেট কামরুল ইসলাম। সকালে জাতীয় শিল্পকলা একাডেমিতে আলোচনা সভায় তিনি আশা প্রকাশ করেন। তিনি আরো বলেন, এবারের স্থানীয় সরকার নির্বাচনে ফলাফলে মুক্তিযুদ্ধের পক্ষের শক্তির জনপ্রিয়তাই প্রমাণ হয়েছে। বেগম খালেদা জিয়াকে ধন্যবাদ জানাই, তারা এই নির্বাচনে অংশগ্রহণ করেছেন। নির্বাচনের পথে যে যাত্রা তিনি শুরু করেছেন সেই যাত্রা তিনি অব্যাহত রাখবেন এবং এটাই বিএনপির জন্য মঙ্গলজনক। ভুল পথে হাঁটা, সন্ত্রাসের পথে হাঁটা তাদের অস্তিত্ব টিকিয়ে রাখবে না, তাদের মঙ্গল বয়ে আনবে না। অতীতের সকল স্থানীয় সরকার নির্বাচনের থেকে এই নির্বাচন অত্যন্ত ভালো হয়েছে, সুষ্ঠু হয়েছে। আওয়ামী লীগ, জননেত্রী শেখ হাসিনা এবং মুক্তিযুদ্ধের পক্ষের শক্তির জনপ্রিয়তা এটা প্রমাণ হয়েছে। গয়েশ্বরের বক্তব্য বেগম খালেদা জিয়ার বক্তব্যের থেকেও জঘন্য বক্তব্য তিনি রেখেছেন। ছাত্রলীগ, যুবলীগ, উদ্দীপ্ত তরুণের প্রতি আহ্বান জানাবো, গয়েশ্বরের এই অমার্জনীয় অপরাধের জন্য তাকে সমুচিত শিক্ষা দেওয়ার ব্যবস্থা করুন। এদিকে গতকালের পৌর নির্বাচনের খবরে সারা দেশের 233টি পৌরসভার নির্বাচনের 229টির ফলাফলে মেয়র পদে নৌকা প্রতীক নিয়ে 180টিতে আওয়ামী লীগের প্রার্থীরা জয় পেয়েছেন। বিএনপির ধানের শীষ নিয়ে জয় পেয়েছেন 22 জন। স্বতন্ত্র ও অন্যান্য প্রার্থীরা 27টিতে জয় পেয়েছেন। স্থগিত রয়েছে 4টি পৌরসভার ফলাফল। বুধবার বিকেল 4টায় পৌরসভা নির্বাচনে ভোট গ্রহণ শেষে শুরু হয় গণনা। সবগুলো কেন্দ্র থেকে ফলাফল আসার পর জানা যায় চূড়ান্ত বিজয়ীদের নাম। জয়ের আনন্দে উল্লাসে মাতেন বিজয়ী প্রার্থী ও সমর্থকরা। বরিশাল বিভাগে বিএনপির ভরাডুবি হয়। 17টি পৌরসভার একটিতেও বিএনপির মেয়র প্রার্থী জয়ী হতে পারেনি। একজন স্বতন্ত্র মেয়র প্রার্থী ছাড়া বিনা প্রতিদ্বন্দ্বিতায় একজন সহ সবকটিতে আওয়ামী লীগ প্রার্থীরা জয়ী হয়েছেন। সিলেট বিভাগে 16টি পৌরসভার 10টিতে আওয়ামী লীগ, 4টিতে বিএনপি ও 2 জন স্বতন্ত্র প্রার্থী মেয়র পদে জয়লাভ করেন। খুলনা বিভাগে 30টির মধ্যে আওয়ামী লীগ 23টি, বিএনপি 2টি ও 4 জন স্বতন্ত্র মেয়র প্রার্থী বিজয়ী হয়েছেন। আইনি জটিলতায় একটি পৌরসভার ভোট গ্রহণ স্থগিত করা হয়। এদিকে চট্টগ্রাম বিভাগে 37টি পৌরসভায় বিনা প্রতিদ্বন্দ্বিতায় 4 জন সহ 31টিতে আওয়ামী লীগ, 1টিতে বিএনপি ও একজন স্বতন্ত্র প্রার্থী মেয়র পদে বিজয় লাভ করেছেন। রংপুর বিভাগের 20টি পৌরসভার মধ্যে আওয়ামী লীগ 10টি, বিএনপি 3টি এবং অন্যান্য দলের 4 জন প্রার্থী জয়লাভ করেছেন। রাজশাহী বিভাগের 50টি পৌরসভার আওয়ামী লীগ 34টি, বিএনপি 10টি এবং অন্যান্য 6 জন প্রার্থী বিজয়ী হয়েছেন। এছাড়া ঢাকা বিভাগের 65টি পৌরসভায় বিনা প্রতিদ্বন্দ্বিতায় 2 জন সহ আওয়ামী লীগের 51, বিএনপির 3 এবং অন্যান্য 8 জন প্রার্থী জয়লাভ করেন। একটি পৌরসভার ভোট গ্রহণ স্থগিত করা হয়েছে। 234টি পৌরসভার মধ্যে 7 জন মেয়র প্রার্থী বিনা প্রতিদ্বন্দ্বিতায় বিজয়ী হন। এদিকে 227টি পৌরসভায় ভোটযুদ্ধ অনুষ্ঠিত হলেও নানা অনিয়মের অভিযোগে নরসিংদীর মাধবদী পৌরসভার নির্বাচন বাতিল ঘোষণা করেছে নির্বাচন কমিশন। মুজাহিদ শুভ, সময় সংবাদ। বিচ্ছিন্ন কয়েকটি ঘটনা ছাড়া সারা দেশে শান্তিপূর্ণভাবে নির্বাচন অনুষ্ঠিত হয়েছে, এমন মন্তব্য করেছেন প্রধান নির্বাচন কমিশনার কাজী রকিবউদ্দিন আহমদ। গতরাতে নির্বাচন কমিশন সচিবালয়ে নির্বাচন পরবর্তী সংবাদ সম্মেলনে তিনি এ মন্তব্য করেন। গোলযোগের কারণে একটি পৌরসভার নির্বাচন স্থগিত করা হয়েছে, এমনটাও জানান প্রধান নির্বাচন কমিশনার। স্থানীয় প্রশাসনের উপর ইসির কোনো নিয়ন্ত্রণ ছিল না, একথা অস্বীকার করে তিনি বলেছেন সবার সহায়তায় নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। প্রতিদ্বন্দ্বী প্রার্থী, ভোটার, রাজনৈতিক দল, আইন শৃঙ্খলা বাহিনী ও সাংবাদিক সহ সকলের সার্বিক সহযোগিতায় কিছু বিচ্ছিন্ন ঘটনা ছাড়া শান্তিপূর্ণভাবেই ভোট গ্রহণ শেষ হয়েছে। আমরা অনেক অভিযোগ পেয়েছি, বেশিরভাগই বিএনপির কাছ থেকে। এগুলির সবগুলি আমরা আমলে নিব। বেশ কিছুর ওপরে আমরা অ্যাকশন নিয়েছি এবং তার প্রতিফলন আপনারা দেখছেন। এর মধ্যে আমরা বেশ কিছু কেন্দ্র বাতিল করে দিয়েছি, এগুলিতে আবার ভোট হবে। এদিকে প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা এইচ.টি. ইমাম দাবি করেছেন নির্বাচন পুরোপুরি সুষ্ঠু হয়েছে। গতকাল সন্ধ্যায় নির্বাচন কমিশনের সাংবাদিকদের তিনি একথা বলেন। এ সময় নির্বাচন কমিশন শক্ত হাতে তাদের সাংবিধানিক দায়িত্ব পালন করেছে বলেও মন্তব্য করেন তিনি।
নির্বাচন সুষ্ঠুভাবে হয়েছে, ভালোভাবে হয়েছে, গ্রহণযোগ্য হয়েছে। নির্বাচন কমিশনের কে আর এই যে কথায় কথায় বলা যে নখদন্তহীন নির্বাচন কমিশন কাজের না, নির্বাচন কমিশনকে হেয় করা, আমরা এটার তীব্র প্রতিবাদ করি। নির্বাচন কমিশন সত্যিকার অর্থেই তার কাজ করেছেন, সত্যনিষ্ঠভাবে করেছেন এবং তারা প্রশংসা পাওয়ার যোগ্য। ভোট কেন্দ্র দখল, দুপক্ষের সংঘর্ষ, সহিংসতা ও কিছু কিছু কেন্দ্রে ভোট স্থগিত। তারপরেও বেশিরভাগ নির্বাচনী এলাকায় উৎসব মুখর পরিবেশে ভোট শেষ হয়েছে বলে মনে করছেন নির্বাচন পর্যবেক্ষক ও বিশ্লেষকরা। প্রথমবারের মতো দলীয় প্রতীকে পৌর নির্বাচন এবং বিএনপির অংশগ্রহণকে ইতিবাচক হিসেবে দেখছেন তারা। এ নির্বাচন দেশের রাজনৈতিক হিসাব নিকাশে ভূমিকা রাখবে, পাশাপাশি আন্তর্জাতিক পরিমণ্ডলেও প্রভাব ফেলবে বলে মনে করেন তারা। শাতিলা শারমিনের রিপোর্ট। গণতান্ত্রিক ব্যবস্থায় নাগরিকদের সবচেয়ে বড় হাতিয়ার ভোট। সেই অধিকার প্রয়োগেই এমন দীর্ঘ লাইন, অনেকটা উৎসবের আমেজ। এই উৎসবে আতঙ্ক ছড়িয়েছে এমন সব সংঘর্ষের ঘটনা। আওয়ামী লীগ বিএনপির সমর্থকদের সংঘর্ষের পাশাপাশি ছিল একই দলের দুপক্ষের মধ্যে সংঘর্ষের ঘটনাও। আইন শৃঙ্খলা রক্ষা বাহিনীর ছত্রভঙ্গের চেষ্টা অনেক জায়গায় রূপ নিয়েছে ত্রিমুখী সংঘর্ষে। বিশেষজ্ঞরা বলছেন, এসব ঘটনার পরেও এই নির্বাচন বিএনপির জন্য স্বাভাবিক রাজনীতিতে ফিরে আসার একটি বড় সুযোগ। বিএনপির জন্য এটা পুনর্জন্মের মতো। বিএনপি একেবারে রাজনীতি থেকে বাইরে পড়ে গিয়েছিল এবং সন্ত্রাসী রাজনীতি করে বিএনপি একেবারে নিজেদের অবস্থান দুর্বল করে ফেলছে। ইতিবাচক বিষয় হচ্ছে যে বিএনপি নির্বাচনের শেষ পর্যন্ত ছিল, নির্বাচন অংশগ্রহণ করেছে। জঙ্গিবাদের বিপক্ষে যদি লড়তে হয় তাহলে নির্বাচনী রাজনীতির বাইরে আর কোনো পথ নাই। আওয়ামী লীগের স্বার্থেই বিএনপিকে মাঠে জায়গা ছাড়া উচিত। আর এই নির্বাচনী প্রক্রিয়ার মধ্য দিয়ে ধীরে ধীরে নির্বাচনী অনিয়ম কমে আসবে বলে মনে করেন তারা। নির্বাচন কমিশনের আইন শৃঙ্খলা বাহিনীর অনেক সদস্যকে তারা সাসপেন্ড করেছে, অনেকগুলি জায়গায় তারা ব্যবস্থাও নিয়েছে। সুতরাং এই জায়গাগুলি কিন্তু বাড়বে যদি নির্বাচনে অংশগ্রহণকারী রাজনৈতিক দলগুলো এই প্রক্রিয়ার সঙ্গে থাকে। না থাকলে কিন্তু এই জায়গাটা হবে না। অনিয়ম মুক্ত হয়ে গেছে সেটা আমি মনে করি না। তা আমাদের দেশে যে কোনো দলই নির্বাচনে ক্ষমতায় থেকে নির্বাচন করলে কিছু কিছু অনিয়ম তারা করবেই বা করছে এবং করবেই। এই ধরনের একটা স্থানীয় নির্বাচনে সহিংসতা যাতে না হয় তার জন্য আমাদের আরো বেশি সজাগ থাকা উচিত ছিল। রাজনৈতিক দলগুলো যেখানে নির্বাচন অসুবিধা হচ্ছে সেই জায়গাগুলিতে যে নিয়ম আছে, যে বিধি আছে, প্রতিবাদ জানিয়ে নির্বাচন কমিশনকে বাধ্য করতো যে এগুলি তদন্ত করে পরবর্তীকালে সিদ্ধান্ত নিতে। নির্বাচন প্রক্রিয়ার জন্য এটা খুবই গুরুত্বপূর্ণ অর্জন হতো। এই প্রক্রিয়াগুলি যত হতে থাকবে ততই কিন্তু নির্বাচনের উপরে দলের মানে ক্ষমতাসীন দলের প্রভাব তত কিন্তু হ্রাস পেতে থাকবে, কারণ এই প্রক্রিয়ার মধ্যে দিয়েই মেকানিজম দাঁড়িয়ে যাবে যে এগুলি প্রতিহত করার ক্ষেত্রে। শুধু জাতীয় রাজনীতিতে নয়, বিদেশি সমালোচকরাও এই প্রক্রিয়াকে ইতিবাচক হিসেবে দেখবেন বলে মনে করছেন বিশেষজ্ঞরা। বাংলাদেশে গণতান্ত্রিক এবং নির্বাচনমুখী রাজনীতির একটা আমি বলবো যে দৃষ্টান্ত ইতিবাচক অগ্রগতি, এবং আমার ধারণা আন্তর্জাতিক বন্ধুরা যারা আছেন তারাও এই ইতিবাচক ধারণাটাকেই বাংলাদেশে শক্তিশালী করতে আগ্রহী। শাতিলা শারমিন, সময় সংবাদ, ঢাকা। সময় সংবাদে আরো থাকছে, কড়াকড়ি আরোপের পরও 31st নাইট উদযাপনে কক্সবাজারে নানা আয়োজন থাকছে। টানা 3 দিনের বিচ কার্নিভাল, ঢল নেমেছে পর্যটকদের। স্থানীয় সরকারকে শক্তিশালী না করলে নির্বাচনের সুফল পাবেন না পৌরবাসী, এমন অভিমত স্থানীয় সরকার বিশেষজ্ঞদের। তারা মনে করেন রাজনৈতিক মনোনয়নে নির্বাচিত মেয়র এবং অরাজনৈতিক কাউন্সিলর সংকট সৃষ্টি করবে পৌরসভা পরিচালনায়। শাহ আলী জয়ের রিপোর্ট। নতুন অভিভাবক পেলেন 233 পৌরসভার বাসিন্দারা। উন্নত নাগরিক সেবার নতুন স্বপ্ন নিয়ে উৎসবমুখর পরিবেশে পৌর নেতা নির্বাচন করলেন তারা। প্রথমবারের মতো দলীয় প্রতীকে নির্বাচিত হলেন মেয়র। বলা হচ্ছে ক্ষমতার বিকেন্দ্রীকরণ করতেই এই উদ্যোগ। তবে স্থানীয় সরকার নিয়ে যারা কাজ করেন তাদের অনেকেই মনে করেন ফল উল্টো হতে পারে। তাদের আশঙ্কা স্থানীয় সংসদ সদস্যদের মতের বাইরে গিয়ে কোনো সিদ্ধান্ত নেওয়া কঠিন হবে নতুন মেয়রদের জন্য। তারা এসে খালি দেন দরবার তদবির করবেন, বড় নেতাদের পিছনে ঘুরবেন, তাদের ক্লায়েন্ট হিসেবে তারা নিজেদেরকে কাজ করবেন। এখানে তার নিজস্বভাবে কিছু করার বেশি স্কোপ নেই। সুতরাং এখানে যারা আসছেন তারা ঠিক ওইভাবে মেনেই আসছেন। এটা মাননীয় সংসদ সদস্যরা কি কি কাজ করবেন, তাদের দায়িত্ব কি, তারা এটা জানেন। সুতরাং স্থানীয় সরকারের খুঁটিনাটি ব্যাপারে তাদের হস্তক্ষেপ না করাটাই বাঞ্ছনীয় হবে। স্থানীয় সরকার বিশেষজ্ঞ ডক্টর তোফায়েল আহমেদ মনে করেন স্থানীয় সরকার ব্যবস্থাকে আরো কার্যকর ও শক্তিশালী করতে সবার আগে প্রয়োজন রাজনৈতিক অঙ্গীকার। সিস্টেম যদি ওয়ার্ক করতে গণতান্ত্রিকভাবে
বিভিন্ন দল ওখানে থাকতো, তখন একটা চ্যালেঞ্জের প্রশ্ন আসতো। এখন যারা নির্বাচিত হচ্ছেন তারা নিজের শক্তিতে কন্টেস্ট করে নির্বাচিত হচ্ছে না, এটা দলের শক্তিতেই শক্তিশালী হয়ে তারা নির্বাচন করছেন, সুতরাং তাদের নিজস্ব বিশেষ কোনো সে থাকবে না। আমাদের কোনো রাজনৈতিক দলের কোনো স্থানীয় সরকার পলিসি নেই, তার মানে তারা যে নতুন একটা ফরম্যাটে কাজ শুরু করতে যাচ্ছে সেটা কিভাবে হবে আমরা কিন্তু বুঝে উঠতে পারছি না। শারমিন মুর্শিদের মত, পৌর মেয়রদের দায়িত্বের পরিধি কতটুকু তা সুনির্দিষ্টভাবে চিহ্নিত হওয়া দরকার। চেয়ারম্যানের পদ থেকে মেয়র হয়েছেন, এটা কি প্রমোশন না এটা কি ডিমোশন আমি জানি না। একদিকে মেয়র হচ্ছেন দলীয় নির্বাচিত প্রতিনিধি এবং কমিশন হচ্ছে নির্দলীয় নির্বাচিত প্রতিনিধি। রাজনৈতিক দল মনে করছে যে তারা মেয়র পজিশনটাই যদি ওনারা পেয়ে যান তাহলে পুরো সভাটার উপরে তাদের একটা নিয়ন্ত্রণ থাকবে। কি আসলে কি তাই থাকবে? এখানে কিন্তু দ্বন্দ্ব হবে। স্থানীয় সরকারের দুর্বল ভিত্তিকে সবল করা না গেলে গণতন্ত্র শক্তিশালী হবে না বলে অভিমত বিশেষজ্ঞদের। আমাদের স্থানীয় সরকার ব্যবস্থা বড্ড দুর্বল ভিতে আছে। শাহ আলী জয়, সময় সংবাদ, ঢাকা। গণজাগরণ মঞ্চের কর্মী ও ব্লগার আহমেদ রাজীব হত্যাকাণ্ডের প্রায় 3 বছর পর বিচার কাজ শেষে রায় ঘোষণা করা হবে আজ। গত সোমবার আসামি ও বাদীপক্ষের যুক্তিতর্ক শেষ হওয়ায় এরপর ঢাকার দ্রুত বিচার ট্রাইব্যুনাল 3-এর বিচারক সাইদ আহমেদ রায় ঘোষণার জন্য বৃহস্পতিবার দিন ধার্য করেন। আসামি পক্ষের আইনজীবীর দাবি, সাক্ষ্য প্রমাণে আসামিদের বিরুদ্ধে অভিযোগ প্রমাণিত হয়নি। তবে অভিযোগ প্রমাণিত হয়েছে এমন দাবি করলেও এ বিষয়ে ক্যামেরার সামনে কথা বলতে রাজি হননি রাষ্ট্রপক্ষের আইনজীবী। বিস্তারিত সাদিকুর রহমানের রিপোর্টে। লেখক, ব্লগার ও প্রকাশক হত্যাকাণ্ড শুরু হয়েছিল 2004 সালের 27শে ফেব্রুয়ারি লেখক অধ্যাপক হুমায়ুন আজাদের উপর হামলার মধ্য দিয়ে। দীর্ঘ 1 দশক পার হলেও শেষ হয়নি এই মামলার বিচার কাজ। পরবর্তীকালে একে একে কুপিয়ে হত্যা করা হয় রাজীব, অভিজিৎ ও দীপন সহ 6 জন লেখক, ব্লগার ও প্রকাশককে। রাজীব হত্যা মামলার রায় ঘোষণার মধ্য দিয়ে এই প্রথম শেষ হতে যাচ্ছে এসব হত্যাকাণ্ডের কোনো একটির বিচার। রাজীব হত্যা মামলার মোট 8 আসামির মধ্যে প্রধান অভিযুক্ত রেদওয়ানুল আজাদ রানা ঘটনার প্রথম থেকে পলাতক। আনসারুল্লাহ বাংলা টিমের প্রধান মুফতি মোহাম্মদ জসিমউদ্দিন রাহমানী সহ আটক বাকি 7 আসামি আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছে। তবে আসামিদের নির্দোষ দাবি করেন তাদের আইনজীবী। 78টা আলামতের কথা বলছেন, সেখানে এই মোটিভ থাবা বাবা সম্বন্ধে কি লিখতেন, কি কারণে অনুপ্রাণিত হয়েছে এরা হত্যা করতে, এই মোটিভটাই নয়। কোর্টে পাঠানোর আগে যে মিডিয়ার সামনে আনা হলো, আমাদের 7টা মোবাইল উদ্ধার করা দেখাচ্ছে 13 তারিখ। সেই মোবাইলগুলো আমাদেরকে 2 তারিখে যখন আমাদের মিডিয়ার সামনে আনছে সেই সময় তার উদ্ধার দেখাচ্ছে। যুক্তিতর্কের বিষয়ে ক্যামেরার সামনে কিছু না বললেও সাক্ষ্য প্রমাণে আসামিদের বিরুদ্ধে অভিযোগ প্রমাণিত হয়েছে বলে দাবি করেন রাষ্ট্রপক্ষের আইনজীবী মাহবুবুর রহমান। 2013 সালের 15ই ফেব্রুয়ারি মিরপুরের পলাশনগরে নিজ বাড়ির সামনে ব্লগার রাজীবকে কুপিয়ে হত্যা করা হয়। এই ঘটনায় রাজীবের বাবা নাজিমউদ্দিন পল্লবী থানায় হত্যা মামলা দায়ের করেন। গত 18ই মার্চ আসামিদের বিরুদ্ধে অভিযোগ গঠনের মধ্য দিয়ে শুরু হয় বিচার কাজ। এই মামলায় 55 জন সাক্ষীর মধ্যে 35 জনের সাক্ষ্য গ্রহণ করেছেন আদালত। সাদিকুর রহমান, সময় সংবাদ, ঢাকা। দর্শক, ব্লগার রাজীব হত্যা মামলা রায় ঘোষণা উপলক্ষে নিম্ন আদালতে আছেন রিপোর্টার সাদিকুর রহমান। আমরা সরাসরি চলে যাচ্ছি তার কাছে। সাদিক। শাফিন, আমি এই মুহূর্তে ঢাকার মহানগর দায়রা জজ আদালতের সামনে আছি। এখানে দ্রুত বিচার ট্রাইব্যুনাল 3-এ আজকে আপনি জানেন যে গুরুত্বপূর্ণ একটি হত্যা মামলা, ব্লগার রাজীব হত্যা মামলার আজকে রায় ঘোষণার জন্য দিন ধার্য আছে। আমরা যতটুকু জানতে পেরেছি যে 12:30 থেকে 1টার মধ্যে এই রায় ঘোষণা করা হবে। দ্রুত বিচার ট্রাইব্যুনাল 3-এর বিচারক সাইদ আহমেদ তিনি এই রায় ঘোষণা করবেন। তো এটি কিন্তু আসলে গুরুত্বপূর্ণ একটি মামলা, আলোচিত মামলা। 2013 সালে শাহবাগের যে আন্দোলন হয়েছিল গণজাগরণ মঞ্চের, সেই গণজাগরণ মঞ্চের আন্দোলন শুরু হওয়ার পর থেকে ব্লগার রাজীব সহ মোট 6 জন ব্লগার এবং প্রকাশক, লেখককে হত্যা করা হয়, কুপিয়ে হত্যা করা হয়। 2013 সালের 15 তারিখ অর্থাৎ 15 ফেব্রুয়ারি মিরপুরে যে কালশীতে যে বাড়িটি ছিল ব্লগার রাজীবের, সেই ব্লগার রাজীবের তার নিজের বাড়ির সামনে কিন্তু তাকে কুপিয়ে হত্যা করা হয় এবং এর পরবর্তীতে এর পরদিন তার বাবা কিন্তু পল্লবী থানায় একটি হত্যা মামলা দায়ের করা হয়েছিল। দীর্ঘ 3 বছর, প্রায় 3 বছর কিন্তু এই মামলার বিচার কার্যক্রম চলার পরে আজকে কিন্তু রায় ঘোষণা করা হচ্ছে এবং আমরা যতটুকু জানতে পেরেছি যে রায় ঘোষণা করা হবে এবং আসামি পক্ষের যিনি আইনজীবী ফারুক আহমেদ, তিনি গত সোমবার দিন কিন্তু যুক্তিতর্কে আদালতের কাছে যে দাবিটি করেছেন যে তাদের পক্ষে অর্থাৎ তার যে আসামি রয়েছে
মোট 8 জন আসামির মধ্যে 7 জন আসামি কিন্তু কারাগারে রয়েছে এবং সেই আসামিদের পক্ষে তিনি যুক্তি দাঁড় করিয়েছেন যে তাদের বিরুদ্ধে কিন্তু চাক্ষুষ কোনো প্রমাণ নেই, সঠিক বা প্রত্যক্ষ কোনো প্রমাণ নেই এবং এর ফলে কিন্তু সে খালাস পাবে বলে তিনি আশা করছেন। এবং অপরদিকে রাষ্ট্রপক্ষের যিনি আইনজীবী বিশেষ পিপি মাহবুবুর রহমান, তিনি দাবি করেছেন যে 7 জন আসামিরই কিন্তু 164 অর্থাৎ স্বীকারোক্তিমূলক জবানবন্দি কিন্তু দিয়েছেন এবং পিপি কিন্তু সেই 7 জন আসামির কিন্তু সর্বোচ্চ সাজা মৃত্যুদণ্ড আশা করছেন যে আদালত তাদের সর্বোচ্চ সাজা নিশ্চিত করবেন। এখন আরেকটি বিষয় জানিয়ে রাখি যে মোট যে 8 জন আসামিকে আসামি করা হয়েছে এর মধ্যে কিন্তু 7 জন কিন্তু কারাগারে রয়েছে এবং একজন আসামি মামলার প্রথম থেকে পলাতক রয়েছে, এখনো তিনি পলাতক। তার পলাতক অবস্থায় তার বিরুদ্ধে রায় ঘোষণা করা হবে। এই 7 জন আসামিকে একটু বলে নামগুলি আমি একটু ঘোষণা করি। সাদমান ইয়াসির মাহমুদ, ফয়সাল বিন নাইম, এহসান রেজা রুম্মান, মাকসুদুল হাসান অনিক, নাইম ইফরাত, নাফিস ইমতিয়াজ এবং আনসারুল্লাহ বাংলা টিমের যে প্রধান যে নেতা মুফতি জসিমউদ্দিন রহমানি, এই 7 জন কিন্তু কারাগারে রয়েছে এবং যে প্রধান আসামি যিনি রেদওয়ানুল আজাদ রানা, সে কিন্তু পলাতক আছে। আমি একটু জানিয়ে রাখি যে এই মামলার মোট 55 জন আসামির সাক্ষীর মধ্যে 35 জন কিন্তু আদালতে সাক্ষ্য দিয়েছেন এবং এর ভিত্তিতেই কিন্তু আদালত তার বিচার পর্যালোচনা করে কিন্তু আজকে রায় দিবেন। এবং একটু জানিয়ে রাখি যে 2013 সালের 15 তারিখ অর্থাৎ 15 ফেব্রুয়ারি এই হত্যাকাণ্ডের পরবর্তীতে যে মামলাটি দায়ের করা হয়, ওই বছর 21শে মার্চ গত বছর 21শে মার্চ কিন্তু ঢাকার 4র্থ অতিরিক্ত মহানগর দায়রা জজ আদালত এই মামলার বিচার শুরু করে। অর্থাৎ বিচার শুরু হওয়ার পর থেকে এই পর্যন্ত অর্থাৎ আজকে পর্যন্ত প্রায় 9 মাস পরে কিন্তু বিচার চলার পর আজকে রায় ঘোষণা করতে যাচ্ছে। রায় ঘোষণার পরবর্তীতে আমরা কিন্তু আবার পরবর্তীতে জানাতে পারব যে কি রায় দিয়েছে। এই পর্যন্ত এই ছিল ঢাকা মহানগর দায়রা জজ আদালতের দ্রুত বিচার ট্রাইব্যুনাল 3-এর মামলার বিচার সম্পর্কিত সর্বশেষ তথ্য। শাফিন। দর্শক, নিম্ন আদালত থেকে জানাচ্ছিলেন সর্বশেষ অবস্থা আমাদের সহকর্মী সাদিকুর রহমান। এই মুহূর্তে সচিবালয়ে 2015 সালের প্রাথমিক শিক্ষা সমাপনী পিএসসি পরীক্ষার আনুষ্ঠানিক ফল প্রকাশ করেছেন প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রী মোস্তাফিজুর রহমান। আমরা সরাসরি চলে যাচ্ছি সেখানে। রাজশাহী বিভাগের পাশের হার 99 ভাগ, খুলনা বিভাগের 98.97 ভাগ, ঢাকা বিভাগের 98.74 ভাগ, চট্টগ্রাম বিভাগের 98.41 ভাগ, বরিশাল বিভাগের 98.30 ভাগ, সিলেট বিভাগের 96.79 ভাগ, রংপুর বিভাগের 98.56 ভাগ। আমি কি রিপিট করব? সারা দেশে বিশেষ চাহিদা সম্পন্ন 4,410 জন ছাত্রছাত্রী পরীক্ষায় অংশগ্রহণ করে, যার মধ্যে 4,262 জন পরীক্ষার্থী উত্তীর্ণ হয়েছে। পাশে শতকরা হার 96.64 ভাগ। প্রিয় সাংবাদিক ভাই ও বোনেরা, অন্যদিকে ইবতেদায়ী শিক্ষা সমাপনী পরীক্ষায় মোট 2,64,134 জন ছাত্রছাত্রী অংশগ্রহণ করে, যার মধ্যে 2,51,266 জন উত্তীর্ণ হয়েছে। পাশের হার 95.13 ভাগ। উত্তীর্ণদের মধ্যে 1,28,425 জন ছাত্র, 1,22,841 জন ছাত্রী। জিপিএ 5 পেয়েছে 5,473 জন। প্রিয় সাংবাদিক ভাই বোনেরা, ইবতেদায়ী শিক্ষা সমাপনী পরীক্ষায় ছাত্রদের সংখ্যা বেশি। গড় পাশের দিক থেকে ছাত্রীরা ছাত্রদের থেকে এগিয়ে আছে। ওখানে একটু ভুল আছে, কারেকশন করে দিচ্ছি। ইবতেদায়ী শিক্ষা সমাপনী পরীক্ষায় ছাত্রদের সংখ্যা বেশি, গড় পাশের দিক থেকে ছাত্রীরা ছাত্রদের থেকে এগিয়ে আছে পাশের হারের দিক থেকে। ছাত্র পাশের হার 95.9 ভাগ আর ছাত্রীদের পাশের হার 95.17 ভাগ, 1/7 ভাগ। পাশের হার 7 বিভাগের তথ্য নিম্নরূপ: রাজশাহী 97.88 ভাগ, খুলনা 96.22 ভাগ, ঢাকা 94.21 ভাগ, চট্টগ্রাম 93.93 ভাগ, বরিশাল 97.85 ভাগ, সিলেট 90.01 ভাগ, রংপুর 97.21 ভাগ।
92টি উপজেলায় শতভাগ পাশ করেছে। সারা দেশে বিশেষ চাহিদা সম্পন্ন 123 জন পরীক্ষার্থী পরীক্ষায় অংশগ্রহণ করে, যার মধ্যে 113 জন পরীক্ষার্থী উত্তীর্ণ হয়েছে। দর্শক, সচিবালয়ে 2015 সালের প্রাথমিক শিক্ষা সমাপনী পিএসসি পরীক্ষার আনুষ্ঠানিক ফল প্রকাশ করছেন প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রী মোস্তাফিজুর রহমান। আমরা এতক্ষণ ছিলাম সেখানে। মানবতা বিরোধী অপরাধে মৃত্যুদণ্ডের সাজা কমিয়ে আমৃত্যু কারাদণ্ড দিয়ে দেলোয়ার হোসেন সাঈদীর আপিলের পূর্ণাঙ্গ রায়ের কপি প্রকাশ করেছেন সুপ্রিম কোর্ট। সকালে সুপ্রিম কোর্টের রেজিস্ট্রার দপ্তরে অতিরিক্ত রেজিস্ট্রার সাব্বির ফয়েজ সময় সংবাদকে এ তথ্য জানান। প্রায় 1000 পৃষ্ঠার রায়ের নথিতে 5 বিচারপতি সই করেছেন বলেও জানা গেছে। রাষ্ট্রপক্ষের আইনজীবী জানিয়েছেন তারা এর বিরুদ্ধে রিভিউ করবেন। 2011 সালের 3 অক্টোবর বিভিন্ন অভিযোগে জামায়াতের নায়েবে আমির সাঈদীর বিচার শুরু হয়। মানবতা বিরোধী অপরাধে 2013 সালের 28 ফেব্রুয়ারি তাকে মৃত্যুদণ্ড দেন আদালত। সময় সংবাদে আরও থাকছে, যুক্তরাষ্ট্রের কয়েকটি অঙ্গরাজ্যে প্রচণ্ড ঝড় আর টর্নেডোয় ব্যাপক ক্ষয়ক্ষতি। অব্যাহত বৃষ্টিতে মিসিসিপি নদীর পানি বিপদসীমার উপরে। এবং সাফ সুজুকি কাপের প্রথম সেমিফাইনালে আজ ভারতের মুখোমুখি হবে মালদ্বীপ। দ্বিতীয় সেমিফাইনালে আফগানিস্তানের প্রতিপক্ষ শ্রীলঙ্কা। নিরাপত্তার স্বার্থে 31st নাইট থেকে টানা 6 দিন সন্ধ্যার পর কক্সবাজারে উন্মুক্ত মঞ্চে কোনো অনুষ্ঠান করা যাবে না বলে প্রশাসনিকভাবে নির্দেশ দেওয়া হয়েছে। তারপরও 31st নাইটকে ঘিরে উত্তাল থাকছে কক্সবাজার। আয়োজন করা হয়েছে টানা 3 দিনের বিচ কার্নিভালের অনুষ্ঠান। এ উপলক্ষে পর্যটকের ঢল নেমেছে সমুদ্র সৈকতের শহরে। আর নিরাপত্তার জন্য আইনশৃঙ্খলা রক্ষা বাহিনী নিয়েছে নানা উদ্যোগ। সুজাউদ্দিন রুবেলের তথ্য আর মোহাম্মদ ফরায়েজের ছবি নিয়ে ডেস্ক রিপোর্ট। বিশ্বের দীর্ঘতম সমুদ্র সৈকত কক্সবাজারে 31st নাইট মানেই আনন্দ, উল্লাস আর উৎসবে মেতে ওঠা। তবে এবার নিরাপত্তার স্বার্থে সন্ধ্যার পর থেকে উন্মুক্ত স্থানে সব ধরনের অনুষ্ঠান বন্ধ রাখার সিদ্ধান্ত নিয়েছে প্রশাসন। তারপরও পর্যটকদের কক্সবাজার ভ্রমণে আগ্রহের কোনো কমতি নেই। ইতিমধ্যে কক্সবাজারের 4 শতাধিক হোটেল, মোটেল, গেস্ট হাউসগুলোর শতভাগ কক্ষ অগ্রিম বুকিং হয়ে গেছে। আর পর্যটকদের আকর্ষণ বাড়াতে বিশেষ অনুষ্ঠানের আয়োজন করছে অভিজাত হোটেল কর্তৃপক্ষ। প্রোগ্রাম বাতিল করাতে এই ক্ষেত্রে যেমন কোনো প্রভাব পড়ে না, আমাদের রুমগুলা ভরপুর। সরকারিভাবে যে কার্নিভালের আয়োজন, সেটা সত্যি খুবই প্রশংসনীয় উদ্যোগ। আশা করি নিরাপত্তার দিক থেকে কোনো কমতি হবে না আমাদের সব জায়গায়। সন্ধ্যার পর অনুষ্ঠান না হলেও 31 ডিসেম্বর থেকে 2রা জানুয়ারি পর্যন্ত 3 দিন ব্যাপী রয়েছে বিচ কার্নিভালের অনুষ্ঠান, যাতে পর্যটকদের আনন্দ দিতে থাকছে নানা ধরনের আয়োজন। প্যারাসেইলিং এবং আমরা একটা আল্ট্রালাইট এয়ারক্রাফট ডিসপ্লে করব, সেটা থাকছে। এছাড়া আমাদের সাথে সাথে দুপুরের পর থেকে কনসার্ট চলতে থাকবে। এবার কক্সবাজারে আগত দেশি বিদেশি পর্যটকরা দিনব্যাপী আনন্দ উপভোগ করতে পারবেন বলে জানালেন পর্যটন মন্ত্রণালয়ের সচিব। অন্যদিকে পর্যটকদের নিরাপত্তায় সর্বোচ্চ ব্যবস্থা নিয়েছে ট্যুরিস্ট পুলিশ। দিনের বেলা এত বেশি কর্মসূচি থাকবে আমার অনেক বাচ্চাদের জন্য, এবং বাইরের থেকেও যারা আসছেন দিনের বেলার কর্মসূচিতে ওনারা যথেষ্ট আনন্দ এবং বিনোদন পাবে। আমাদের বর্তমান জনবল হচ্ছে 133, তার পাশাপাশি আমরা আমাদের ট্যুরিস্ট পুলিশ হেডকোয়ার্টার থেকে আরো 50 জন, আর চট্টগ্রাম থেকে 20 জন এবং 200 জন ফোর্সের ডেভেলপমেন্ট রাখছে। পাশাপাশি জেলা পুলিশের 300 জনের মতো ফোর্স কাজ করবে। সরকার ঘোষিত পর্যটন বর্ষ 2016 আর 10 লাখ বিদেশি পর্যটককে বাংলাদেশ ভ্রমণে আনার লক্ষ্য নেওয়া হয়েছে এবছর। সময় সংবাদ, কক্সবাজার। আগামী 1 জানুয়ারি থেকে সারা দেশের মহাসড়কে অবৈধ বিলবোর্ড এবং অবৈধ স্থাপনা উচ্ছেদ শুরু করা হবে বলে জানিয়েছেন সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। সকালে সচিবালয়ে সাংবাদিকদের একথা জানান তিনি। এবারের পৌরসভা নির্বাচন সুষ্ঠুভাবে সম্পন্ন হয়েছে বলেও মন্তব্য করেন ওবায়দুল কাদের। মেট্রো রেল করি, এলিভেটেড করি, ফ্লাইওভার করি, ফুটপাথ আমাদের রিক্লেম করতেই হবে, এছাড়া কোনো পথ নেই। ফুটপাথ থেকে এবং এর জন্য আবার কিছু বিকল্প ব্যবস্থাও নিতে হবে। সিটি কর্পোরেশন সে উদ্যোগ অলরেডি তারা নিতে শুরু করেছে। আর রাস্তাগুলোকে উদ্ধার করতে হবে। অনেক রাস্তা যেটা উত্তর সিটি কর্পোরেশন অলরেডি তারা শুরু করেছেন। তারা গাজীপুর পর্যন্ত ইউলুপের যে একটা প্রস্তাব নিয়ে এসছেন, এই প্রস্তাবটাও ভালো প্রস্তাব। আমি বলছি আমি সব ধরনের সহযোগিতা দেব। বেশ কিছু কেন্দ্রে অনিয়ম ও ভোট কারচুপির ঘটনা ঘটলেও সামগ্রিকভাবে পৌর নির্বাচন প্রশ্নবিদ্ধ হয়েছে এমনটা বলার সুযোগ নেই বলে জানিয়েছে ইলেকশন ওয়ার্কিং গ্রুপ।
সকালে জাতীয় প্রেস ক্লাবে পৌর নির্বাচন নিয়ে সংবাদ সম্মেলনে এমন তথ্য তুলে ধরে 28টি নির্বাচন পর্যবেক্ষণ সংস্থার সমন্বয়ে গঠিত এই ইলেকশন ওয়ার্কিং গ্রুপ। এ সময় তারা অভিযোগ করে বলেন, কিছু কিছু স্থানে নির্বাচন কমিশন কঠোর পদক্ষেপ নিতে পারেনি। বেশ কিছু কেন্দ্রে নির্বাচনী অনিয়ম হয়েছে, কিন্তু আবার একই সঙ্গে অনেক কেন্দ্রে কিন্তু ভালো নির্বাচন হয়েছে, সেই রেকর্ডও আমাদের কাছে আছে। এবং এই যে অনিয়ম সব জায়গায় ঘটেছে বা সহিংসতা, এটা সার্বিকভাবে যে পুরো নির্বাচনের চেহারা পাল্টে দিয়েছে এটা বলার কোনো সুযোগ নেই। তারপরে আমাদের কাছে যেটা মনে হয়েছে, কখনো কখনো যে নির্বাচনী আচরণ বিধির যে লঙ্ঘন হয়েছে, কমিশন যতটুকু দৃঢ়তা দেখানোর প্রয়োজন ছিল সেই জিনিসটি পুরোপুরিভাবে দেখাতে পারে নাই। সাফ সুজুকি কাপের খবর। দক্ষিণ এশিয়ার শ্রেষ্ঠত্বের শিরোপার পথে আরও এক ধাপ এগিয়ে যেতে প্রথম সেমিফাইনালে আসরের সবচেয়ে সফল দল ভারতের মুখোমুখি হবে মালদ্বীপ। কেরালার ত্রিভান্দ্রাম স্টেডিয়ামে ম্যাচটি শুরু হবে বাংলাদেশ সময় বিকেল 4টায়। গ্রুপ পর্বে অপরাজিত দল হিসেবেই সেমির টিকিট নিশ্চিত করেছিল স্বাগতিক ভারত। দুর্দান্ত ফর্মে থাকা দ্য ব্লু টাইগারদের দুশ্চিন্তার নাম তারকা স্ট্রাইকার রবিন সিং এর ইনজুরি। তবে মালদ্বীপের বিপক্ষে এখন পর্যন্ত 14 দেখায় 10টিতে জয়ের পরিসংখ্যান প্রেরণা দেবে ভারতকে। অন্যদিকে গ্রুপ পর্বে আফগানিস্তানের বিপক্ষে হারলেও আসরের সবচেয়ে আক্রমণাত্মক দলের তকমা এরই মধ্যে নিজেদের করে নিয়েছেন দ্বীপ রাষ্ট্র মালদ্বীপ। অধিনায়ক আলী আশফাক গেল 3 ম্যাচে করেছেন 2টি গোল। 2009 সালে ভারতের বিপক্ষে শেষ জয় পেয়েছিল মালদ্বীপ, তাই ফাইনালের সাথে ভারতের বিপক্ষে 6 বছর হারের বন্ধ্যাত্ব মোচন করতে চায় রেড স্নাপাররা। এদিকে দিনের দ্বিতীয় সেমিফাইনালে বর্তমান চ্যাম্পিয়ন আফগানিস্তানের মুখোমুখি হবে শ্রীলঙ্কা। কেরালার ত্রিভান্দ্রাম স্টেডিয়ামে ম্যাচটি শুরু হবে বাংলাদেশ সময় সন্ধ্যা 7টায়। ভবিষ্যতে সাফ চ্যাম্পিয়নশিপে অংশ না নেয়ার ঘোষণা আগে থেকেই দিয়েছিল বর্তমান চ্যাম্পিয়ন আফগানিস্তান, তাই শিরোপা দিয়ে শেষ আসরটি স্মরণীয় করে রাখতে চায় পিটার সিগার্ডের শিষ্যরা। দলে নেই কোনো ইনজুরির সমস্যা। বাড়তি পাওনা হিসেবে রয়েছে খেলোয়াড়দের ব্যক্তিগত অভিজ্ঞতার ঝুলি, কারণ দ্য লায়ন্স অফ খোরশানের প্রায় সব খেলোয়াড়ের রয়েছে ইউরোপের খেলার অভিজ্ঞতা। অন্যদিকে ফিফা র্যাঙ্কিংয়ে বিবেচনায় আসরের সবচেয়ে দুর্বল দল শ্রীলঙ্কা রয়েছে বিপাকে। গোলরক্ষক সুজান পেরেইরা ছাড়া নামের প্রতি সুবিচার করতে ব্যর্থ হয়েছেন প্রায় সব ফুটবলার। তবে এখন পর্যন্ত আফগানদের বিপক্ষে কখনোই জয় না পাওয়া লঙ্কানরা প্রেরণা খুঁজতে পারে 2008 সালের ড্র থেকে। এ পর্যায়ে শীর্ষ সংবাদ জানিয়ে দিচ্ছি আরেকবার। সারা দেশে পিএসসি পরীক্ষায় পাশের হার 98.52 ও জেএসসিতে 92.33%। বই উৎসবের উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী। পৌর নির্বাচনে অংশ নেয় বেগম জিয়াকে সাধুবাদ প্রধানমন্ত্রীর। বললেন, এ কারণেই সারা দেশে স্কুলগুলোতে নির্বিঘ্নে পৌঁছানো গেছে নতুন বই। নির্বাচনের ফলাফল প্রত্যাখ্যান করে কমিশনারদের পদত্যাগের দাবি বিএনপির। মুক্তিযুদ্ধের চেতনা বিরোধী হওয়ার কারণেই বিএনপির এ পরাজয়, বলছে আওয়ামী লীগ। নির্বাচনে বিএনপির অংশগ্রহণ দেশের রাজনৈতিক হিসাব নিকাশে ভূমিকা রাখবে। ইতিবাচক হিসেবে দেখবেন বিদেশি সমালোচকরাও, অভিমত বিশ্লেষকদের। এবং ব্লগার রাজীব হত্যা মামলার রায় ঘোষণা আজ। অভিযোগ প্রমাণ হয়েছে, দাবি রাষ্ট্রপক্ষের আইনজীবী। এই ছিল এখনকার মতো। যে কোনো খবর পেতে ভিজিট করুন সময়নিউজ.tv। যে কোনো বাংলা লিংক, রবি ও সিটিসেল নম্বর থেকে সময় সংবাদের খবর, অনুষ্ঠান সম্পর্কে জানতে এবং যে কোনো তথ্য সময় সংবাদকে জানাতে ডায়াল করুন 16242 নম্বরে। এছাড়া এইমাত্র পাওয়া খবর মোবাইলে পেতে SMS করুন *SN লিখে পাঠিয়ে দিন 16242 নম্বরে। সঙ্গে থাকুন সময়ের।